একটা দেশের প্রধানমন্ত্রীকে আরেকটা দেশে হেলিকপ্টারে করে পাঠায় দেওয়ার পর ওই দেশে, উনি আমরা পাঠিয়ে দিই নাই, উনিই পালাই গেছে। আচ্ছা, হুম। পালায় যাওয়ার পরে যে দেশে সরকার নেই, তখন আপনার কাছে মনে হইলো যে এই দেশের আসলে লেজিটিমেসিটা এমনভাবে রাখতে হবে যে ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে আপনাদের শপথ নিতে হবে, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের কাঠামো সংবিধানের মধ্যে খুঁজে বাইর করতে হবে, ওই বিচার বিভাগের 106 রে ধইরা ওইভাবে ওটা লেজিটিমেট করতে হবে, ওইটা কেন মনে হইলো, মানে ওইটা কেন মাথায় আসলো? ওই- ওইটা মনে হয়নি রে ভাই, মানে হুম। বিষয়টা হচ্ছে যে যেটা ঘটছে সেটা আর যেটা করতে পারতো সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা রাত শেষ হয়ে যাবে। আমার এখানে হুম। রাত, আপনার ওখানে দিন। হুম। তো আচ্ছা। বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আপনার, আমার 5 তারিখ 6 তারিখ জিনিসটা কি, 5 তারিখ বিকালে সন্ধ্যায়ও যখন চ্যানেল 24 গিয়ে ছাত্ররা, ইনক্লুডিং মি, হুম। যখন আমরা কথা বলতেছি, এট দ্যাট টাইমও আমরা ভাবছি যে শহীদ মিনারে, ওই সময় অলরেডি শাহবাগ শহীদ মিনারে আমাদের প্ল্যান যে শহীদ মিনার থেকে সরকার গঠন করা হবে, শহীদ মিনার থেকে সরকারের শপথ হবে। আমি আপনাকে, আমি আমি ফ্যাক্ট বলতেছি। ওকে। এবং আমার যারা যারা হুম। আছে, যারা হুম। সহকর্মী আছেন, বেঁচে আছেন, ওরা আল্লাহ রহমতে হুম। ওদেরকে জিজ্ঞাসা করতে পারে। হুম। 6th অগস্ট সেম আইডিয়া, হুম। 7th অগস্ট সেম আইডিয়া, 8 আগস্টে প্রফেসর ইউনূস যখন আসছেন তখনও পরিকল্পনা এটা ছিল যে শহীদ মিনারে উনি যাবেন, উনি জনগণের মধ্যে থেকে শপথ গ্রহণ করবেন। ওকে। আমি এটা বলতেছি। হুম। হুম। ফলে আপনি এটাকে কিভাবে সংবিধানের কাঠামোটা কেন লাগে, কেন আমরা সংবিধান বলছি যে 72 সংবিধান চাই না, হ্যাঁ, কেন আমরা অনেকগুলো সংবিধানকে নিয়ে কেন এত, মানে মানুষের ভিতরে এত 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 কথাবার্তা, হ্যাঁ, এটা তো শুরু হয়েছে, আমরা শুধু বলি নাই, এটা রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন আসাদ কাইম বাইরা হুম। থেকে শুরু করে বিএনপির লোকরাও বলছে, সব ধরনের রাজনীতিক যারা বিরোধী দল ছিলেন ওই সময় তারা বলছে, এখন হয়তো তারা বলে টুলে গেছেন আর কি। তো বিষয় হচ্ছে আপনার, তাহলে প্রশ্নটা কি, আপনি সংবিধান এক্সট্রা কনস্টিটিউশন বা কনস্টিটিউশনের বাইরে গিয়ে একটা সরকার গঠন করবেন, গঠন করে ওটাকে পরিচালনা করবেন। ওই ক্ষেত্রে 5 তারিখে যখন সারাদিন মিটিং হয় রাজনৈতিক দলগুলোর সাথে, স্টুডেন্টদেরকে বাদ দিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আমি রাজনৈতিক দলগুলো বলতে শুধু বিএনপি বলতেছি না, জামাত ইসলামী, তো তারা মিলে যখন এই সভা মানে মিটিং মিটিং করেন, এবং ওই মিটিং এ ছাত্রদের প্রতিনিধি নামে কয়েকজনের 2-3 জনকে নিয়ে যাওয়া হয়, যারা আসলে ভুয়া, এবং ছাত্রদের, মানে ভুয়া বলতে কিছু নাই, মানে তারা আসলে ছাত্রদের ওই অর্থে যে এটা সংগঠন ছিল বা যে কাঠামো ছিল এই কাঠামোর ভিতরে না। তারা তাহলে কারা এটা কি বলা যাবে, ওই- মানে ওই- ওই ছাত্র প্রতিনিধিরা কারা, নাকি ওইটা, এটা আপনি বলতে চান না? না এটা আপনি চাইলে দেখতে পারেন, ওকে, ওকে, অনলাইনে ঠিক এটা আছে। আছে, দুইজন দুইজন গেছে, এটা ওই দিনের নোটেও আছে, বঙ্গভবন থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে ওখানেও আছে। তাহলে কি একটু সো ইউ ক্যান বলবেন, সি দ্যাট। বলবেন আমাদের দর্শকদের একটু? না, আমার তো নাম মনে নাই রে ভাই, আচ্ছা, ঠিক, আমি ও তো আচ্ছা, ওদের নাম মনে নাই, মনে ও রাখতে আচ্ছা, হয়তো ঠিক আছে, পারবো না। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, ওকে, নাম মনে রাখতে পারবো না, কিন্তু আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিলাম বঙ্গভবনের ওই দিনের প্রেস রিলিজটা, ওকে, ওকে, প্রেসিডেন্ট অফিস ওকে। থেকে যেটা যেটা বের হয়েছে। তাহলে বিষয় হচ্ছে এই সব প্রক্রিয়া কিন্তু চলমান ছিল। এখন ছাত্ররা কতটুকু বিপ্লবী হইতে পারে, আজকে তো মানুষের মধ্যে এই প্রশ্ন রিয়েল কারণেই আছে, মানুষের হতাশা, এক ধরনের আশাভঙ্গের কারণেই আছে যে আসলে বিপ্লবী সরকার সম্ভব ছিল। আমরা তো বলি নাই যে বিপ্লবী সরকার সম্ভব না, আবার বলি নাই যে বিপ্লবী সরকার করাটাই আমাদের আমাদের মানে আমরা করতে পারতাম কিন্তু করি নাই, এটাও কিন্তু বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করে না। কেন বলি, এটা এত একটা জটিল একটা পর্ব, এই 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, এটা যে যতভাবে বলুক, আমি মনে করি যে প্রত্যেকটাই কোনো না কোনো সত্যকে ধারণ করবে, অনেকগুলো সত্য মিলে এটা নিয়ে একদিন কথা হবে। আজকে হয়তো আমি ডেফিনেটলি। বলতেছি, আরেকজন ডেফিনেটলি। বলবে, তখন হচ্ছে এটা একটা একটা পুরা সত্যটা, চিত্রটা আপনি পাবেন। কিন্তু আমাদের স্টুডেন্টদের জায়গা থেকে যদি আপনি শুনতে চান, আমরা আসলেই চাইছি একটা পরিবর্তন সরকার, এই সংবিধানের কাঠামোর ভিতরে যাতে আমরা না ঢুকি, সেটা আমরা চাইছি। ওকে, হ্যাঁ, তারপরে? আমরা তারপরে? স্টুডেন্টরা চাইছি। তারপরে এটা একটু বলার চেষ্টা। তারপরে জি। তারপরে হচ্ছে যে আপনাকে বলি, বাংলাদেশের অবস্থা 5 আগস্ট থেকে 8 আগস্ট আপনি যদি ওই সময় দেশে থাকতেন দেখতেন, তখন প্রশ্নটা হয়ে গেছে, দ্যাট কোট আনকোট স্টেবিলিটি অ্যান্ড পিস। আপনি হিন্দুদের উপর হামলা, আপনি এর পরবর্তীতে আপনি 8 আগস্টের পরেও যদি দেখেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত একটা একটা অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু যে কোনো গণ অভ্যুত্থান বিপ্লবের পরে এই অস্থিরতাটা হয়, এই অস্থিরতাটাকে আপনি মানে কনসলিডেট করার জন্য সাংগঠনিক ফোর্স আপনার ছিল, আমাদের ছিল না। আমাদের পুরা বাংলাদেশে যে বিপ্লবী ফোর্স থাকা দরকার, যাদেরকে দিয়ে আপনি কনসলিডেট করবেন পাওয়ার, এবং পাওয়ার কনসলিডেট করে একটা সরকারকে আপনি নিয়ে আসবেন, যে সরকার
খুব দ্রুততার সময়ে কিছু সংস্কার, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করে নির্বাচন দিবে, সেই প্রাতিষ্ঠানিক সাংগঠনিক কাঠামো আমাদের ছিল না। আমাদের ছিল লাখ লাখ মিলিয়নস অফ পিপল যারা হাসিনাকে পতন করতে চাইছে, কিন্তু তাদেরকে দিয়ে আপনি এই পুরা ঘটনাটা একটা বিপ্লবী সরকার গঠন করে এটাকে সাস্টেইন করাবেন, সেটা তো আমরা পরেও পারি। যদি প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের, আমাদের গভর্নমেন্টের যদি আপনি ব্যর্থতার যদি একটা কারণ যদি কেউ শুনতে চায়, আমি বলবো এটা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। যে আমরা আমরা কমিউনিকেশন করতেছি কার সাথে? আমরা 8 আগস্ট, যদি 8 আগস্টের পরে আমরা গভর্নমেন্টে, আমি তো গভর্নমেন্টে ঢুকছি 28 আগস্টে, আমি স্যারের সাথে আমি ছিলাম হচ্ছে অ্যাজ এ স্পেশালিস্ট, এন্ড আই হ্যাড টু ডিল উইথ মেনি পলিটিক্যালি, হ্যাঁ, পলিটিক্যাল ইস্যুস। তখন আমরা কিন্তু কল দিতাম বিএনপি নেতাকে। আমাদের তো কোনো নেতা নেই রে ভাই, আমাদের তো আছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ তো বিএনপিও করছে, জামাতও করছে, কেউ আওয়ামী লীগ ফ্যামিলিরও ছিল, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ। সেটা এক 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 শিলা মানুষ না, মনোলিথিক না, তারা একটা চিন্তা না, একটা কাঠামোবদ্ধ কিছু না, তারা তো 10 ধরনের। যখন শ্রমিক অঞ্চলে অনেকগুলো ভায়োলেন্স এবং আপনার অস্থিরতা তৈরি হয়েছে, এবং সরকারকে তো এগুলো মানে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের শ্রমিকদেরকে টিকাইতে হবে, শ্রমিক প্রতিষ্ঠানগুলো টিকাইতে হবে, গার্মেন্টস এটাকে ঠিক করতে হবে, যেটা জনাব একটা আলম, আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত আমি যত ব্যাখ্যা শুনছি, আপনার ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে যে আপনি সেই সময়কার একটা প্রকৃত চিত্র বা আমি একটা দেখতে পাইলাম চোখের সামনে। কারণ 5, 6, 7, 8 তারিখে কারণ কেন বিপ্লবী সরকার না হয়ে একটা কাঠামোবাদী বা সাংবিধানিক কাঠামোর একটা সরকারের দরকার হয়েছিল সেটা আমার কাছে খুবই। কিন্তু আমার একটা প্রশ্নও আসে, আপনি কিন্তু খুবই মানে খোলা মনে আপনি স্বীকার করে নিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই গণ অভ্যুত্থানটা ঘটাইছে, যারা এই নেতৃত্ব দিতেছিল, তাদের তো ওই সাংবিধানিক মানে ওই সাংগঠনিক কাঠামো ছিল না যাতে তারা এই ব্যাপারগুলি কন্টেইন করতে পারে। আপনি যারা সংখ্যালঘু তাদের উপরে হামলার কথা বলছেন, শ্রমিকদের সাথে এক ধরনের সংঘর্ষের কথা বলছেন, পুলিশ বাহিনীর কথা আপনি বলেন না, আমি বললাম, ইত্যাদি নানা রকম। কিন্তু কোনো অসুবিধা নেই, পুলিশ বাহিনীর কথা আমরাই বলছি, এবং জি, আমরা পুলিশ বাহিনী হ্যাঁ, যে মানে 54 সদস্য, আমি বলি জি, ফর জি, রেকর্ড, 54 জন পুলিশ সদস্য যারা শহীদ হয়েছেন, যারা বা মারা গেছেন, যেটাই বলেন না কেন বাংলাদেশে যে ভাষা ইউজ করেন, বিষয় হচ্ছে তাদের পরিবারকে সরকার থেকে অর্থ সরবরাহ করা হয়েছে, এটা আমরা নিজেরা করছি। আমি নিজে এই যে অ্যাবসলিউটলি। বিষয়তে, তো হ্যাঁ, জি, আমরা তালিকাও করছি, আমরা তাদেরকে অ্যাজ নাগরিক হিসেবে তাদের পরিবারের জন্য সহযোগিতা করছি। তো এখন বিষয় হচ্ছে যে যে কোনো ভায়োলেন্স, এখন এই ভায়োলেন্সটাকে আপনি আসলে কোনটা কম কোনটা বেশি এসব দিয়ে না আসলে না, আপনি আমি বিচার আমি করবেন বেশি না। কমের যাই হোক, জায়গায় সেটা আপনি আমরা সেটা না। না। আপনি একদম যেরকম পরিস্থিতি ব্যাখ্যা করলেন, আমি আসলে দেশের বাইরে থাকলেও তখন আমি জার্মানিতে, কিন্তু আমি 5, 6, 7, 8 এই 4 দিন আমি ছুটি বাতিল করে আবার কর্মক্ষেত্রে আসছিলাম, মানে ডয়েচে ভেলেতে। তো সেই 5, 6, 7, 8 তারিখে আমাকে খেয়াল করতে হয়েছে। তো আমি আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিন্তু বললেন যে ছাত্রদের কিন্তু সেরকম সারা দেশব্যাপী একটা সাংগঠনিক কাঠামো ছিল না যেখান থেকে একটা আপনারা কোন একটা নির্দেশ দিলেন বা কোন একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে তাদেরকে রক্ষা করতে চাইলেন, সেটা আসলে সম্ভব ছিল না। কিন্তু যাদের ছিল, অর্থাৎ যেগুলি পুরনো রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামায়াত বা যারা অন্যভাবে ছিল, তাদেরকে কি আপনি ওই সময়কার এইসব পরিস্থিতির জন্য দায়ী করেন যে তারা এটা কন্টেন করতে পারে বা কিছু ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে? হ্যাঁ, না, আমি হচ্ছে যে এইভাবে মানে জেনারেলাইজেশন করব না। সেটা তো হচ্ছে যে মানে আপনার মুক্তিযুদ্ধের পরেও তো বাংলাদেশে হিউজ পরিমাণ মব ভায়োলেন্স, এবং মব ভায়োলেন্স না শুধু, আজকে যে অর্থে মব ভায়োলেন্স বলে, এটা আপনি 72 সালের পত্রিকায় পড়লে এটাকে কম মনে হবে। হ্যাঁ, এগুলো আমরা বলতে চাই না, কারণ আমরা হচ্ছে যে আমরা মানে এগুলো হচ্ছে যে ইতিহাসের পিছনে, ইতিহাসের পিঠিয়ে ইতিহাসকে বয়ানের বিরুদ্ধে বয়ানের যুদ্ধ করে আসলে কত দূর অগ্রসর হওয়া যায়। সাধারণ মানুষ দেখছে স্টুডেন্টরা কতদূর কি করছে। তো যাই হোক, এটা শুধু মিডিয়া ন্যারেটিভ দিয়ে সবকিছু কম ম্যানিপুলেট করতে পারলে হাসিনা আজকেও ক্ষমতায় থাকতো। তো মিডিয়া যারা চেষ্টা করতেছে, এই চেষ্টা আসলে ফলপ্রসূ হবে না। সাধারণ ছাত্ররা কিন্তু ঘরের ভিতরে আছে, যেই মা জন্ম দিছে ওই মায়ের সাথে আছে, যেই বাবা জন্ম দিছে ওই বাবার সাথে আছে, যে চাচা দেখছে ওরে দেখছে এতদিন ধরে ওর সাথে আছে। ফলে ছাত্রদের বিরুদ্ধে আপনারা হচ্ছে যে অনেকগুলো ন্যারেটিভ সেট করবেন আর সাধারণ জনগণ এটা বিশ্বাস করবে, এটা সম্ভব না। তো যাই হোক, সেটা করুক, কিন্তু বললাম যেটা, যে 72-এর পরে এই ঘটনাগুলো ঘটছে, এটাকে কন্টেইন করার যে প্রশ্ন হচ্ছে, কন্টেইন তো সাধারণ জনগণ করছে।
আপনি যদি জানার চেষ্টা করেন, আমি মনে করি ওই সময় জিনিসগুলো ডকুমেন্টেড হওয়া দরকার ছিল। আমি জানি না কেউ করছে কিনা, ডাকাত আসবে, আসবে, বা বিভিন্ন রকম অনেক ধরনের গুজব সত্য মিলিয়ে যেই অবস্থা তৈরি হয়েছে, বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, একবারে 2 সপ্তাহ করে তো বন্যা হয়েছে বাংলাদেশে। এর আগে মানে আপনারা দেখছেন যে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ইসলামী আন্দোলন, কমির আলেমরা, আমি ওদের কথা বলতেছি, সাধারণ সবাই করছে, কিন্তু ওদের কথা এই জন্যই বললাম যে ওদের ভিতরে এই সংবেদনশীলতা জুলাই তৈরি করতে